আসসালামু আলাইকুম। তো আজকে আমি ক্লাস 10-এর সদৃশতা সম্পর্কে আলোচনা করব, সদৃশ চ্যাপ্টার নিয়ে। তো সেটা সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু বলবো, সেগুলো ভালো করে তোমরা শুনবে। প্রথম ক্লাস 7-এ আমরা পড়েছিলাম সর্বসমতার ধারণা। সর্বসমতার ধারণাতে কী ছিল? যে দুটো চিত্র কখন সর্বসম হবে, সেটাতে আমরা দেখেছিলাম যে একটা চিত্র আর একটা চিত্রের উপর যখন পুরোপুরি কী হচ্ছিল, মিলে যাচ্ছিল, তখন সেই চিত্র দুটিকে আমরা কি বলছিলাম, পরস্পরের হচ্ছে সর্বসম। সেরকম জ্যামিতিক চিত্র হতে পারে বা অন্যান্য চিত্রও হতে পারে। সেখানে আমরা ত্রিভুজেরও সর্বসমতার শর্তগুলো পড়েছিলাম। তো সর্বসমটা যে কোনো দুটো চিত্র সর্বসম হওয়ার শর্ত মেইন হচ্ছে চিত্র দুটো আকার এবং আকৃতি দুই দিক দিয়ে সমান হবে। আকারের দিক দিয়েও এবং আকৃতির দিক দিয়েও দুদিক দিয়ে চিত্র দুটো অবশ্যই কী হবে, সমান হবে। তখন সেই চিত্র দুটোকে আমরা কি বলবো, সর্বসম বলবো। মানে চিত্র দুটো সেম টু সেম দেখতে হবে, সব কিছু দিক দিয়ে একই হবে। এবার আমরা যাব সদৃশতা। সদৃশতা, এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, সদৃশতা মানে আমরা এমনি বাংলায় জানি যে একই রকম দেখতে। সদৃশতা মানে দেখতে একই রকম, কিন্তু এখানে একটা জিনিস সেটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। আমি কেবলই বললাম সর্বসমতে আকার এবং আকৃতি দুটোই কী হবে, কী হবে বললাম, ইকুয়াল হবে। সর্বসমতে আকার এবং আকৃতি কী হবে, ইকুয়াল হবে, তখন হবে সর্বসম। কিন্তু সদৃশ কখন হবে, যখন দুটো চিত্রের আকার একই রকম হবে কিন্তু আকৃতি কী হবে, আলাদা। কি বললাম, চিত্রের আকৃতি একই রকম হবে, আকার কী হবে, আলাদা হবে। ঠিক আছে, আকৃতি কি বললাম, একই রকম কিন্তু আকার কী হবে, আলাদা হবে। আকৃতি আর আকার বুঝতে পারছিস? আকৃতি মানে শেপ, আর আকার মানে হচ্ছে সাইজ, সাইজে ছোট বড় হবে। আকৃতি মানে শেপ, দেখতে একই রকম হবে। তখন সেই চিত্র দুটোকে আমরা কি বলবো, পরস্পর কি বলবো, সদৃশ। যেমন সিম্পল একটা উদাহরণ, যে মনে করো তুমি যখন ক্লাস 5-এ পড়তে, তোমার একটা পাসপোর্ট সাইজে তুমি ছবি করেছিলে ক্লাস 5-এ। এখন তুমি কিসে পড়ো, ক্লাস 10-এ পড়ো। এখন তোমার যদি একটা পাসপোর্ট সাইজের ছবি করা হয়, ছবি দুটোর আকৃতি কি একই, একই তো, কিন্তু ছবি দুটোর আকার কি হবে, ছোট বড় হবে তো। পাসপোর্টের সাইজের ছবি আমি ছোট বড় করতে পারবো তো, একটা ছোট একটা কি বড়, কিন্তু আকৃতিটা কি একই আছে। তাহলে দুটো পাসপোর্ট সাইজের মনে করে একটা বড় সাইজ করলাম আর একটা কি ছোট সাইজের ছবি করলাম, সেই ছবি দুটো কি দেখতে একই রকম কিন্তু কি আকৃতি একই, কিন্তু আকারটা কি ছোট বড়। বুঝতে পারছো? এখনো ভালো করে শুনো, কি বললাম, দেখতে একই রকম মানে আকৃতি একই, আকৃতি একই কিন্তু আকারটা কি হবে, ছোট বড় হবে। তখন সেই চিত্র দুটোকে আমরা কি বলবো, পরস্পরের সদৃশ বলবো। যেটা বললাম আমি, পাসপোর্ট সাইজের ছবি, আরো অন্যান্য হতে পারে। এবার আমরা যেটা জানবো যে, তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে সদৃশ হওয়ার শর্ত দুটো চিত্র, তাদের আকৃতিগুলো কি হতে হবে, একই হতে হবে, কিন্তু আকার ছোট বড় হলেও হবে। সেটাকে আমরা কি বলবো, পরস্পর সদৃশ। যেমন যমজ ভাই, যমজ ভাই আমরা বাহ্যিক দিক থেকে দেখি যে বাহ্যিক দিক থেকে ওদের আকৃতি দেখতে কি একই রকম। অনেক সময় যেমন তোদের দুইজন বন্ধু আছে, চিনিস, আমারই পরিচিত, ঠিক আছে, তো ওরা দুইজনে কিন্তু যমজ, দেখতে একই কিন্তু আকার কি, আকার ছোট বড় আছে না, আকার ছোট বড় আছে, তার মানে ওরা পরস্পর সদৃশ কিন্তু পরস্পর সর্বসম নয়, সর্বসম নয়। তাহলে এখান থেকে একটা জিনিস আমি কি বুঝতে পারছি, যে দুটি সর্বসম চিত্র, দুটি সর্বসম চিত্র পর সবসময় সর্বদা কি হবে, সদৃশ হবে। কিন্তু দুটি সদৃশ চিত্র সর্বসম নাও হতে পারে। যেমন ক্লাস 7-এ একটা জিনিস তোদের ছিল যে ত্রিভুজের সর্বসমতার শর্তে একটা জিনিস ছিল যে অ্যাঙ্গেল 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 মানে কোণ 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 সর্বসমতার শর্ত হয় না। কারণটা কি, ওখানে একটা কারণ দেওয়া ছিল যে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকবো, সমবাহু ত্রিভুজ আঁকবো। তো দুটো ত্রিভুজ যদি আমি আঁকি, একটা 3 সেমি বাহু বিশিষ্ট আর একটা কত সেমি, 5 সেমি। তো ওই ত্রিভুজ দুটোতে মনে করো দুটো সমবাহু আমি ত্রিভুজ আঁকছি, এটা কত সেমি, 3 সেমি বাহু বিশিষ্ট, আর একটা সমবাহু ত্রিভুজ আঁকছি আমি 5 সেমি বাহু বিশিষ্ট, তাই তো। এটা কত সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট। আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান আমরা কত ডিগ্রি করে জানি, 60 ডিগ্রি করে জানি, তাই তো।
তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও কি 60 ডিগ্রি, এটাও কি 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাই তো? অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। সমবাহু ত্রিভুজ আমরা যত সেমি বাহু বিশিষ্ট আমরা বা যত সেমি আকৃতি বিশিষ্ট আমরা সমবাহু ত্রিভুজ আঁকি, প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি হবে 60 ডিগ্রি করে হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমরা সর্বসমতে এমনি সিম্পল ভাবে পড়েছিলাম যে একটা জ্যামিতিক চিত্রের উপর আরেকটা জ্যামিতিক চিত্র যদি আমি বসাই পুরোপুরি কি হবে, মিলে যাবে, পুরোপুরি কি হবে, মিলে যাবে। কিন্তু এটাতে 3 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, এটা কি 5 সেমি, এটাকে যদি তুলে আমি এর উপর বসাই পুরোপুরি মিলবে, মিলবে না। কিন্তু অ্যাঙ্গেলগুলো সমান হচ্ছে, কিন্তু পুরোপুরি চিত্র দুটো কি মিলে যাচ্ছে না। সেই জন্য এই চিত্র দুটো পরস্পরের সর্বসম চিত্র নয়, কারণ এরা দেখতে একই রকম, দেখতে কি একই রকম, কিন্তু আকৃতির এই আকারটা কি ছোট বড়, সাইজ কি, সাইজ কি ছোট বড়, কিন্তু দেখতে কি একই রকম কি না। সমবাহু ত্রিভুজ যতগুলো সমবাহু ত্রিভুজ আঁকবো সব দেখতে একই তো, কিন্তু আকারটা কি ছোট বড়, আকারটা ছোট বড়। সেই জন্য ওখানে নাম বলে দেওয়া ছিল ক্লাস 7-এর বইয়ে, যে যখন দুটো ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ইকুয়াল হবে তখন সেই ত্রিভুজ দুটোকে আমরা কি বলছিলাম, সদৃশকোণী ত্রিভুজ। কি বলছিলাম, সদৃশকোণী ত্রিভুজ বলছিলাম, ঠিক আছে? এইবার ক্লিয়ার হলো অ্যাঙ্গেল 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 কেন সর্বসমতার শর্ত হয় না, বুঝতে পারছো? কারণ সর্বসমতা শর্তে বলা ছিল সাইজ, এবং মানে সাইজ মানে হচ্ছে আকার, শেপ মানে আকৃতি, মানে আকার এবং আকৃতি যখন দুটোই ইকুয়াল হবে তখনই সর্বসম হবে। এবার যদি না হয়, মনে করো আকার একই, সরি সাইজ একই হচ্ছে, মানে দেখতে একই রকম হচ্ছে কিন্তু আকারটা কি হচ্ছে, আলাদা হচ্ছে, তখন ওই চিত্র দুটোকে আমরা কি বলবো, সদৃশ বলবো। কি বলবো, সদৃশ। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটা আমি বারবার বলছি শুনে নাও, সব সর্বসম চিত্র, যতগুলো সর্বসম চিত্র আছে সবাই সদৃশ। কি বললাম, সব সর্বসম চিত্র কি সদৃশ, বুঝতে পারছো? কিন্তু সব সদৃশ চিত্র সর্বসম নাও হতে পারে, মানে হবে না, সব সদৃশ চিত্র সর্বসম হবে না, কিন্তু সব সর্বসম চিত্র কি হবে, সদৃশ হবে। ক্লিয়ার? এইবার যেটা বলবো সেটা দেখো, এবার আমরা জ্যামিতিক চিত্রে যাব, যে কখন দুটো জ্যামিতিক চিত্রকে আমরা সদৃশ বলবো। সর্বসমত আমরা জানি সদৃশ কখন বলবো। মনে করো তোমরা, আমি তার আগে বলেছি যে কোনো জ্যামিতিক চিত্র, মনে করো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, বহুভুজ, বুঝতে পারছো, ত্রিভুজ, এগুলো সর্বসমতার শর্ত আছে। সেই সর্বসমতা কিভাবে হবে বা কিভাবে কি হলে সর্বসমতা সদৃশ বলতে পারবো। আর সর্বসমতা আমরা জানি, তো মনে করো আমি দুটো, একটা চতুর্ভুজের ক্ষেত্রে যাচ্ছি, প্রথমে চতুর্ভুজ একটা আয়তক্ষেত্রে যাচ্ছি, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, তাই তো? দেখো তো আয়তক্ষেত্র দেখতে একই রকম, আয়তক্ষেত্র আমাদের কি দেখতে একই রকম, কিন্তু আয়তক্ষেত্রের একটা জিনিস, যে আয়তক্ষেত্র দেখতে একই, কিন্তু তার মানে দেখতে একই রকম মানে কি, আকার একই। দেখতে একই রকম মানে কি, আকার এক, কিন্তু সাইজ ছোট বড়, শেপ। সাইজ মানে কি, আকার ছোট বড় তো, কিন্তু দেখতে কি একই রকম, তো দেখতে একই রকম, আকৃতি একই, কিন্তু আকারটা কি হচ্ছে, ছোট বড়। তো এই দুটো চিত্রকে আমি সদৃশ বলতে পারবো কি, এরকম প্রশ্ন যে আমি করলাম তোমাদের, যে দুটো চিত্রকে আমি তখনই সদৃশ বলতে পারবো যখন দুটো জ্যামিতিক চিত্রের অনুরূপ কোণগুলোর মান সমান হবে। কি বললাম, অনুরূপ কোণগুলোর মান সমান হবে এবং অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, মানে অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকবে। যদি অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে তবেই আমরা দুটো জ্যামিতিক চিত্রকে আমরা বলতে পারবো এই জ্যামিতিক চিত্র দুটো পরস্পরের সদৃশ। কি বললাম, অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলির অনুপাত, এবিসিডি, এটা মনে করো পি কিউ আর এস, এটার অনুরূপ বাহু এটা, এটার অনুরূপ বাহু কি এটা। তাহলে এখানে মনে করো এটা আমি 3 সেমি নিলাম, এটা 2 সেমি, এটা মনে করো নিলাম আমি 5, এটা মনে করো নিলাম 3, ঠিক আছে? এর অনুরূপ বাহু এটা। তাহলে এডি বাই কি পি কিউ, অনুপাত বার করতে আমরা কি ডিভাইডেড করি, তো মানে বাই বার করি। তাহলে এডি বাই পি কিউ মানে কি 2 বাই কত 3, ঠিক আছে? এটার অনুরূপ বাহু এটা। ডিসি বাই কি কিউ আর ইকুয়াল টু কত হবে, 3 বাই কত হবে 5,
তারপরে মনে করো বিসি বাই এস আর ইকুয়াল টু কত হবে আমার 2 বাই কত হবে 3। তারপর আমাদের কি হবে এবি বাই পিএস ইকুয়াল টু কত হবে 3/5। এখানে যে অনুপাতগুলো আমি পেলাম, অনুপাতগুলো ইকুয়াল, এই যে অনুপাতগুলো পেলাম প্রত্যেকটার মান ইকুয়াল কি? প্রত্যেকটার মান ইকুয়াল না। সেই জন্য আমি দুটোই আয়তাকার চিত্রকে, যে কোনো দৈর্ঘ্য প্রস্থ হতে পারে, আলাদা আলাদা দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট দুটি আয়তাকার চিত্রকে আমরা সদৃশ বলতে পারবো না। কারণ যেটা বললাম যে তাদের প্রত্যেকটি কোণ, অনুরূপ কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই তো? প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি করে, এটাও 90, এটাও কি 90। তো অনুরূপ কোণগুলো সমান, কিন্তু অনুরূপ বাহুগুলির অনুপাত কি হচ্ছে? সমান হচ্ছে না। সেই জন্য আমি দুটি আয়তাকার চিত্রকে কি সর্বদা সদৃশ বলতে পারবো না, যদি তাদের দৈর্ঘ্য প্রস্থ কি হয়? আলাদা আলাদা হয়। ঠিক আছে? তা তোমাকে বললো যে দুটি আয়তাকার চিত্র কি সর্বদা সদৃশ? দুটি আয়তাকার চিত্র সর্বদা সদৃশ নয়। গেল। এবার যদি আমি বর্গক্ষেত্র ভাবি, কি ভাবি? বর্গক্ষেত্রে যদি আমরা যাই, মনে করো একটা 7 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকলাম, আর একটা কি 5 সেমি বাহু বিশিষ্ট। তো বর্গক্ষেত্রে যদি আমি আঁকি, বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ সমান হচ্ছে। এবার বর্গক্ষেত্রে যদি অনুরূপ বাহুগুলির আমি অনুপাত বার করি, একটা কত বললাম 5 সেমি, আর একটা কত বললাম 7 সেমি, তাহলে আমি যখন অনুপাতগুলো বার করবো অনুরূপ বাহু, প্রত্যেকটার অনুপাত কত আসবে? 5/7। প্রত্যেকটার অনুপাত কি আসবে? 5/7। তার মানে কি প্রত্যেকটা অনুরূপ বাহুগুলির অনুপাত কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে দুটি বর্গক্ষেত্রকে আমি পরস্পর কি বলতে পারবো? সদৃশ বলতে পারবো। বিভিন্ন বাহু বিশিষ্ট, আলাদা আলাদা বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রকে আমি পরস্পর সদৃশ বলতে পারবো। গেল। বহুভুজের ক্ষেত্রে সেম, দুটি বহুভুজ সে পঞ্চভুজ হতে পারে, হ্যাঁ ত্রিভুজও হতে পারে, বুঝতে পারছো? ষড়ভুজ, সপ্তভুজ হতে পারে। তো প্রথমে আমি দেখবো যে বহুভুজটির অনুরূপ কোণগুলোর মান ইকুয়াল আছে কিনা, সেটা দেখবো। দেখার পর অনুরূপ বাহুগুলির অনুপাত ইকুয়াল আছে কিনা, যদি ইকুয়াল থাকে তবে আমি বলতে পারবো যে বহুভুজ দুটি পরস্পর কি সদৃশ, আর যদি না থাকে তাহলে সদৃশ বলতে পারবো না। বুঝলি রে? কি বললাম? এবার যেটা ত্রিভুজ, ত্রিভুজে কি যে কোনো দুটো আমি ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা মনে করো এ বি সি, এটা মনে করো পি কিউ আর। এই দুটো ত্রিভুজ কখন সদৃশ হবে, মানে এই দুটো ত্রিভুজকে আমি কখন সদৃশ বলতে পারবো? যখন এ বি বাই পি কিউ ইকুয়াল টু কি হবে? বিসি বাই কিউ আর ইকুয়াল টু কি হবে? এসি বাই পি আর, এবং অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, আর অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর যখন হবে, তখনই আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ সদৃশ হওয়ার শর্ত কি? যে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, প্রথম শর্ত হচ্ছে অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকবে, সমান অনুপাতে থাকবে, মানে সমানুপাতে থাকবে। পাটিগণিতের ভাষায় সমানুপাত পড়োনি? ত্রিরাশিক যে অঙ্কগুলো করছিলে সমানুপাতে থাকবে। তো দুটো ত্রিভুজকে আমি সদৃশ তখনই বলতে পারবো যখন দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, অনুরূপ কোণগুলোর মান অবশ্যই কী হতে হবে? সমান হতে হবে। তখনই দুটো ত্রিভুজ পরস্পর কী হবে? সদৃশ হবে। বুঝতে পারছো? তো এখানে আমার অনেক ত্রিভুজ দেওয়া থাকবে, সেই মান দেওয়া থাকবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে যে কোনটা সদৃশ, মানে এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ কিনা। ঠিক আছে? এবার তোমাকে অ্যাঙ্গেল হতো ত্রিভুজগুলো ঘুরানো থাকতে পারে, ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাকে দেখতে হবে যে অনুরূপ কোণগুলো ইকুয়াল আছে কিনা এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান আছে কিনা। তো এই হচ্ছে সদৃশ্যতার প্রাথমিক ধারণা। এবার সদৃশ্যতার উপর কিছু প্রয়োগ আছে, সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তো নেক্সটে যেটা আছে সেটা দেখো। তাহলে এখানে তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে সত্যমিথ্যা আসতে পারে, যে মনে করো দুটি চিত্র, মানে সকল সর্বসম চিত্র সর্বদা ড্যাশ, বা সকল সর্বসম চিত্র সর্বদা সদৃশ নাও হতে পারে, সত্য না মিথ্যা? তাহলে ওটা কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে? যে সকল সর্বসম চিত্র অবশ্যই কি হবে? সদৃশ হবে। আবার সকল সদৃশ চিত্র সর্বসম নাও হতে পারে।
এবার নেক্সটে যেটা আমরা যাব, এখানে তোমরা ক্লাস 9-এ একটা জিনিস করেছিলে যে সরলরেখার অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত করা হয়েছিল ক্লাস 9-এ, যে অন্তর্বিভক্ত কীভাবে করছিল বহির্বিভক্ত কীভাবে করছিল ওটার উপরে কিছুটা। তো এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটার নাম হচ্ছে থ্যালাসের উপপাদ্য। তো তোমাদের আমি একটু আগে যেগুলো বললাম, যে কনসেপ্টটা দিলাম, সেটার উপর এক্সারসাইজ হচ্ছে 18.1-এর এক্সারসাইজগুলো আশা করি পারবে। একটু দেখবে, সমস্যা হলে অবশ্যই জানাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফোন করে জানাবে আমাকে। তো আমরা নেক্সট চ্যাপ্টারে যেটা আছে, যে পার্টটা আছে, সেটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। থ্যালাসের উপপাদ্যটা কি? এটার সঙ্গে তোমরা কিছুটা পরিচিত, যে ক্লাস 9-এ তোমরা একটা উপপাদ্য পড়েছিলে, যে যে কোনো একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, সেই 3টি বাহুর যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা যদি আমি অঙ্কন করি, সেই সমান্তরাল সরলরেখাটা কি করছিল, ওপর মানে তৃতীয় বাহুর কি হচ্ছিল, অর্ধেক, এবং কি হচ্ছিল, মানে একটা উপপাদ্যটা এই টাইপের, যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর হচ্ছে কি মধ্যবিন্দু নিয়ে, বা যে কোনো দুটি বাহুর হচ্ছে একটা সরলরেখা, যে কোনো বাহুর একটা সরলরেখা যদি আমরা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, যে দুটো বাহুকে ছেদ করছে, সেই দুটো বাহু বাদ দিয়ে যে তৃতীয় বাহুটা থাকছে, সেই বাহুটার কি হচ্ছিল, সমান্তরাল, এবং কি হচ্ছিল, অর্ধেক হচ্ছিল। ক্লাস 9-এ ছিল উপপাদ্যটা, তৃতীয় বাহুর অর্ধেক এবং কি হচ্ছিল, সমান্তরাল। তো সেই টাইপেরই থ্যালাসের উপপাদ্য বলা হয়েছে, যে যে কোনো একটা ত্রিভুজ, আমি যে কোনো ত্রিভুজ নিতে পারি, যে কোনো একটা ত্রিভুজ নিব, যে কোনো একটা ত্রিভুজ নিব। আমরা প্রত্যেকে জানি যে ত্রিভুজের 3টি বাহু, তাহলে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকবো, যে কোনো একটি। কি বললাম, যে যে কোনো একটা ত্রিভুজ নেব এবং যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকবো। মনে করো আমি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকবো। কোন বাহুর? বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আমি আঁকলাম নিজের ইচ্ছা মতো, কিন্তু অবশ্যই সমান্তরাল হতে হবে। কার সমান্তরাল হতে হবে? বিসি বাহুর সমান্তরাল। এটাকে একটু বাঁকা হয়েছে, তাহলে আমি বিসি বাহুর সমান্তরাল আঁকলাম। সমান্তরাল সরলরেখা যদি আমি বিসি বাহুর আঁকি, তাহলে অবশ্যই সেই সরলরেখাটা ওপর যে দুটো বাহু আছে তাদেরকে ছেদ করবে। তাহলে ওপর দুটো বাহুকে কোথায় কোথায় ছেদ করলো? মনে করো একটা বাহুকে ডি বিন্দুতে আর একটা বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি কি বললাম, বিসি বাহুর একটা সরলরেখা আঁকলাম, যে সরলরেখাটা ওপর দুটি বাহুকে ডি এবং ই বিন্দুতে ছেদ করলো। এটা হলো প্রাথমিক উপপাদ্য। এবার এটা ছেদ করলে, ছেদ করার পর যে কাহিনীটা সেটা শুনুন। এই যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি, তাই তো, মানে আঁকলাম, যা এবি এবং এসি বাহুকে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। তো উপপাদ্যটা আমি এবার একবারে বলছি, ভালো করে শুনবে, যে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা ওপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। কি বললাম, যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা যদি আমি অঙ্কন করি, সেই সমান্তরাল সরলরেখাটা ওপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। সমান অনুপাতে বিভক্ত মানে দেখো, এবি বাহুকে সমান্তরাল সরলরেখাটা ডি বিন্দুতে ছেদ করেছে, এসি বাহুকে সমান্তরাল সরলরেখাটা ই বিন্দুতে ছেদ করেছে। এই যে এবি বাহুকে ডি বিন্দুটা ভাগ করেছে, তো কিভাবে ভাগ করেছে? এডি ডিবি ভাগ করেছে, তো এডি ডিবি। ই বিন্দুটা এসি সরলরেখাকে কিভাবে ভাগ করেছে? এই আর কি ইসি ভাগ করেছে। তো সে অন্তস্থভাবে ভাগ করেছে, বহিস্থভাবে না। কি অন্তস্থভাবে? তো ঠিক কি না? ক্লাস 9-এ জানি তো আমরা যে এবি বাহুকে ডি বিন্দুটা অন্তস্থভাবে ভাগ করেছে। কি অনুপাতে ভাগ করেছে এটা আমি বলছি না। এই যে ই বিন্দুটা এসি সরলরেখাটা ভাগ করেছে, তো এই ইসটু ইসি অনুপাতে ভাগ করেছে। তো তো এখানে যেটা আছে, যে এডি বাই ডিবি ইকুয়াল টু কি হবে? এ ই বাই ইসি হবে। এটাই হচ্ছে থ্যালাসের উপপাদ্য। কি বললাম, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা ওপর দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। তার মানে এডি বাই ডিবি।
এডি বাই ডিবি ইকুয়াল টু কি হবে এই বাই ইসি। এটা যে কোনো, এবার এর বিপরীত উপপাদ্যটা কি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর যদি আমি সরলরেখা আঁকি বা যে কোনো একটা বাহুর উপর যদি আমি বিন্দু নেই, বিন্দু নিয়ে যদি সরলরেখা আঁকি, যদি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি হয়, তাহলে এই ডি এবং বিসি সরলরেখাটা সবসময় কি হবে সমান্তরাল হবে। যদি সমান অনুপাতে ভাগ করে তবেই সমান্তরাল হবে, সমান অনুপাতে ভাগ না করলে সমান্তরাল হবে না। এটাই থ্যালাসের উপপাদ্য। বুঝতে পারলে? তুমি এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, স্যার আমি আরেকটা ত্রিভুজ নিচ্ছি, মনে করো তুমি পিকিউআর একটা ত্রিভুজ নিলে, পিকিউআর ত্রিভুজ নিয়ে তুমি এই বাহু সমান্তরাল সরলরেখা, কোন বাহু? এই বাহু, তাহলে এই বাহু সমান্তরাল সরলরেখা আমার কোনটা? এটা হবে, তাই তো? এই বাহু সমান্তরাল সরলরেখা এটা হবে তো নাকি? এই বাহু সমান্তরাল সরলরেখা এটা মনে করো এস আর কি টি, বিন্দু ছেদ করলো। তাহলে থ্যালাসের উপপাদ্য অনুসারে এটা কি হবে কিউ টি বাই কি হবে টি আর ইকুয়াল টু কিউ এস বাই এস পি। বুঝতে পারছো? তোমার যে ইচ্ছা যেই বাহুরে সমান্তরাল সরলরেখা নাও, যে বাহুটার সমান্তরাল সরলরেখা নিবে সেই সরলরেখাটা উপর দুটো বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। এটাই থ্যালাসের উপপাদ্য। ঠিক আছে? থ্যালাসের উপপাদ্যের উপর তোমাদেরকে অনেক জ্যামিতি শর্ট অঙ্ক করতে হবে, অনেক শর্ট আছে, অনেক অনুশীলনীতে দেখতে পাবে। তো থ্যালাসের উপপাদ্যের যে আরো এখান থেকে যে কিছু বিকল্প, মেইন থ্যালাস উপপাদ্য হচ্ছে এটা। ঠিক আছে? মেইন থ্যালাস যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা ওপর দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করবে, এটা মেইন। এটা হচ্ছে থ্যালাস থেকে পাবো প্রত্যেকবারে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এডি বাই ডিবি ইকুয়াল টু কি এই বাই ইসি, এটা পাবো আমি প্রত্যেকবার। এবার যখন এটা থেকে আরেকটা প্রসেস, সেটা আমি তোমাদের বইয়ে পড়া আছে, আমি বলে দিচ্ছি, যে বিশেষ 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 ক্ষেত্রে আমার অঙ্ক করতে গিয়ে লাগতে পারে। যদি আমি দেখো ভালো করে দেখে নিবে, এডি বাই এবি আমি করতে পারবো। এডি বাই কি বললাম পুরোটা, এডি বাই পুরোটা, তার মানে এইটুকু ভাগ দিয়েছি এবং পুরো সরলরেখা নিয়েছি, তাহলে এদিকেও কি নিতে হবে এই বাই এসি, এই বাই এসি, এটাও আমি করতে পারবো। বুঝলি? অঙ্কের ক্ষেত্রে যখন আমি অঙ্ক করব এটাও আমি করতে পারবো। কি বললাম? এডি বাই পুরো বাহু নিয়েছি, দেখো এডি বাই এবি পুরো বাহুটা নিয়েছি, এই বাই এসি পুরো বাহু নিয়েছি তো, কিন্তু উপর তোমাকে ঠিক রাখতে হবে, উপরে আমি নিয়েছি এডি, তাহলে এরও উপরে কি নেবো এই, নিচে কি নিয়েছি এবি, তাহলে এরও নিচে কি নেবো আমি এ সি। ঠিক আছে? অঙ্ক ক্ষেত্রে আরেকটা দেখো এরকমও হতে পারে, এবি বাই বিডি, এবি বাই কি ডিবি নিতে পারি, এবি বাই ডিবি, তাহলে এখানে আমি কি নেব এসি বাই কি নেব ইসি। ঠিক আছে? এসি বাই ইসি। বুঝতে পারছো? এবার মনে করো এটা নিলাম, আবার আমি এইভাবেও নিতে পারি, এটাকে অনন্য করেও নিতে পারি, বিডি ডিবি বাই কি করতে পারবো, ডিবি বাই এবি ইকুয়াল টু কি করতে পারবো, ইসি বাই কি করতে পারবো, এসি পারবো। ঠিক আছে? তো এটা আমি যখন যেরকম আমার অঙ্ক আসবে আমি এগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে? ক্ষেত্র বিশেষে এগুলো ইউজ করতে পারবো। কিন্তু আমি যখন থ্যালাস থেকে আমাকে আসতে হবে, তখন ওই থ্যালাসের মেইন লিখতে হবে যে এবিসি ত্রিভুজের, লিখবো যে এবিসি ত্রিভুজের ডি সমান্তরাল বিসি, অতএব থ্যালাসের উপপাদ্য থেকে পাই এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এটা হচ্ছে মেইন থ্যালাসের উপপাদ্য। এর উপর তোমাদের অনেক অঙ্ক করতে হবে। তো থ্যালাসের উপপাদ্য পেজ নাম্বার দেখে নাও, পেজ নাম্বার 236 পেজ, একটু দেখে নিবে যে থ্যালাসের উপপাদ্যটা এক গণিতজ্ঞের নাম অনুসারে এসেছে। তো থ্যালাসের উপপাদ্যটা একটু দেখে নাও, রেড কালার যে লেখা আছে ওখানে আছে, দেখবে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে ভাগ করেছে বা সমান অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। তো তোমরা একটু দেখবে কোষে দেখি 18.2 244 পেজ, এক নাম্বার অঙ্কটা দেখো, আমি একটা অঙ্ক করেছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে থ্যালাসের উপপাদ্যটা কোথায় কাজে লাগতেছে। এক নাম্বার অঙ্কটা একটু দেখবে অবশ্যই, আমি পড়ে শোনাচ্ছি। এক নম্বরে বলেছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিবি ইকুয়াল টু এ কিউ, এপি ইকুয়াল টু 9
কিউসি ইকুয়াল টু 4 একক হলে পিবি এর মান নির্ণয় করি। তাহলে ত্রিভুজটার নাম আমি প্রথমে ত্রিভুজটা আঁকছি, তোমরা ত্রিভুজ এঁকে করবে তাহলে সুবিধা হবে। এ বি সি, বিসি এর সমান্তরাল সরলরেখা আমি আঁকলাম যেটা পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমার মান দেওয়া আছে পিবি ইকুয়াল টু এ কিউ, পিবি ইকুয়াল টু মানে এটা আর এটা কি আছে ইকুয়াল দেওয়া আছে আমার, ঠিক আছে। তাহলে আমি মানগুলো লিখে দিচ্ছি। পিবি ইকুয়াল টু এ কিউ, তারপরে আমার মান আছে এপি ইকুয়াল টু 9 একক, কিউসি ইকুয়াল টু 4 একক, পিবি চেয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস যে আমি দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা পিকিউ। তাহলে যেহেতু বিসি বাহু সমান্তরাল সরলরেখা পিকিউ, তাহলে আমি এখানে থ্যালাসের উপপাদ্য ফেলতে পারবো। তাহলে তোমরা লিখবে যে ত্রিভুজ এবিসি এর পিকিউ সমান্তরাল বিসি, অর্থাৎ লিখবে থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপপাদ্য থেকে আমি কি পাবো, এপি বাই পিবি ইকুয়াল টু কি পাবো আমি, এ কিউ বাই কিউসি। এটা আমি থ্যালাসের উপপাদ্য থেকে পাচ্ছি। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, আমার মান দেখতে হবে কার কার মান দেওয়া আছে, একটু ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাবো। আমি এই ক্যালকুলেশনটা উপরে করছি, সাইডে করছি, তোমরা দেখে নিবে। আমার এখানে প্রথমে দেওয়া আছে পিবি ইকুয়াল টু এ কিউ, তাহলে আমি এ কিউ এর জায়গায় অবশ্যই পিবি লিখতে পারবো এবং আমার এপি এর মান জানা আছে, কিউসি এর মান জানা আছে। তাহলে আমি নেক্সট ক্যালকুলেশনটা এখানে করছি। এপি আমার 9 একক বাই পিবি, পিবি এ থাকলো ইকুয়াল টু এ কিউ এর জায়গায় আমি পিবি লিখতে পারবো আর কিউসি এর মান আমার দেওয়া আছে 4। এখানে তুমি লিখতে পারবে যেহেতু পিবি ইকুয়াল টু এ কিউ, এটা তোমরা লিখে নেবে। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, পিবি স্কয়ার ইকুয়াল টু কি পাবো 36, পিবি ইকুয়াল টু পাবো আমি √36, পিবি ইকুয়াল টু পাচ্ছি আমি 6 একক। তাহলে আমি পিবি এর মান পেয়ে গেলাম। থ্যালাসের উপপাদ্যের প্রয়োগ এইভাবে আমাদের থ্যালাসের উপপাদ্যের সাহায্যে অনেক অঙ্ক করতে হবে, জ্যামিতিক প্রবলেম, তো এইভাবে তোমরা করবে। তার আগে প্রথমে আমি যেগুলো বললাম ভালো করে শুনবে, শুনে তারপরে এক্সারসাইজে যাবে, এক্সারসাইজে গিয়ে থ্যালাসের উপপাদ্যের অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্ত, এরপরের দিন নেক্সট চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।